আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? কোভিড-19 যে মহামারী, সে কারণে হয়তো তোমাদের সাথে আমাদের শারীরিকভাবে সামাজিকভাবে বিচ্ছিন্নতা থাকলেও আন্তরিকভাবে আমরা বিচ্ছিন্ন নই। আমরা সামাজিক দূরত্ব বলতে যা বোঝায় সেটা আমরা কোভিড স্বাস্থ্যবিধি অনুযায়ী মানতে বাধ্য হচ্ছি। এজন্যই হয়তো তোমাদের সাথে আমাদের ক্লাসে যে তোমাদের সাথে যে কনভারসেশনগুলো হওয়ার কথা সেগুলো হয়তো পারছে না। তোমাদের মতো আমিও মিস করছি, কিন্তু আশা করি এই দুর্যোগ কেটে যাবে। আমরা আবার সামনাসামনি বসে কথা বলবো, ক্লাস নিব, গল্প করব। মেঘ কেটে যাবেই, সুদিন আসবেই। যাই হোক, আমি আহসান টিটু, প্রভাষক, ইসলামী ইতিহাস বিভাগ। সামনের 2 বছর তোমাদের সাথে আমি ইসলাম ইতিহাস সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব ক্লাসে। আর এর বাইরেও তোমাদের যে কোনো সুবিধা অসুবিধায় যদি কোনো প্রয়োজন মনে করো, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমরা সে সমস্যাগুলো একত্রে মোকাবেলার চেষ্টা করব। তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছো আমাদের বিভাগের ম্যাডামের কাছে সদ্দেহ নসিবা ম্যাডাম বলেই দিয়েছে যে আমি সেকেন্ড পেপার নিব, তিনি ফার্স্ট পেপার নেবেন। তারপর যেহেতু ইসলামী ইতিহাস, এখানে ইসলামের যে আতুর ঘর, কোনখান থেকে ইসলাম শুরু হয়েছে সেটা না বললেই নয়, আলোচনা না করলেই নয় প্রথম ক্লাসে। তাই আমি সেখান থেকেই একটু আলোচনায় যেতে চাই। আমরা জানি ইসলাম শুরু হয়েছিল মধ্যপ্রাচ্যের হেজাজ অঞ্চল থেকে, অর্থাৎ মক্কা, মদিনা, তায়েফ, এই অঞ্চল, যে অঞ্চলটা আরব অঞ্চল, এই অঞ্চলের মক্কা থেকেই শুরু হয়েছিল। তাহলে আমরা আরব কেন বলছি? আরব কোথায়? আরব মরুভূমি দেশ আমরা জানি, কিন্তু সেখানে আর কি কি আছে এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করতে চাই। আমরা আরব কথাটা যদি বলি তাহলে আমরা বুঝে যাই যে এটা মধ্যপ্রাচ্যের একটা দেশ। মধ্যপ্রাচ্যটা কোথায়? আমরা এশিয়া মহাদেশে বাস করি। এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়ে যে বিশাল একটি উপদ্বীপ, সেই উপদ্বীপটাই হলো আরব। এর আর একটা নাম হলো জাজিরাতুল আরব, অর্থাৎ আরব উপদ্বীপ। তাহলে আরব উপদ্বীপের নাম জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ হলো কেন? উপদ্বীপ কি? আমরা যদি দেখি যে আমরা যদি এগুলো ধরে নেই যে এগুলো হলো পানি, তাহলে যে স্থলভাগে চারিদিকে পানি বেষ্টিত এবং মাঝখানে ভূভাগ, সেটাকে বলে দ্বীপ। আর যে ভূভাগে, যে অঞ্চলে তিন দিকে জলরাশি দ্বারা বেষ্টিত, একদিকে স্থলভাগ, সেটা হলো উপদ্বীপ। তাহলে উপদ্বীপ, যেহেতু আরবকে আমরা উপদ্বীপ বলি, আমরা ধরে নিচ্ছি তার 3 দিকে জলরাশি বেষ্টিত এবং একদিকে ভূভাগ আছে, সেরকম একটি স্থান হলো আরব উপদ্বীপ। এই আরব উপদ্বীপ বিশ্বের সর্ববৃহৎ উপদ্বীপের একটা। আমরা যদি দেখি যে আরব উপদ্বীপ চারদিকে 3 দিকে জলরাশি, তাহলে এই 3 দিকের জলরাশি কোথায় কি? আমরা একটু যদি ধরে নিই
এটা হলো সিরিয়া। সিরিয়া একটি দ্বীপ, সিরিয়া একটি দেশ, এবং এই অঞ্চলটা হলো মালভূমি এবং মরুময় অঞ্চল। এইটা হলো একটা ভূভাগ। আর এখান থেকে এইদিকে এই যে জলরাশিটা, এই জলরাশিটা হলো পারস্য উপসাগর। এইটা হলো পূর্ব দিক, পূর্ব দিকটা হলো পারস্য উপসাগর। আমরা যদি দক্ষিণ দিক দিই, এটা হচ্ছে ভারত মহাসাগর। এই ভূভাগটা হলো ভারত মহাসাগর, এবং এই পাশটায় আছে এডেন উপসাগর, এডেন নামক একটা উপসাগর, এবং তার এটা হচ্ছে দক্ষিণ দিক। এবং তার পশ্চিম দিকে যদি আমরা যাই, পশ্চিম দিকে এই দিকটা হচ্ছে রেড সি। রেড সি মানে হচ্ছে আমরা বলি লোহিত সাগর, এবং এর একটা অংশে আছে ভূমধ্য সাগর। তাহলে আমরা যদি দেখি, তার এই দিকটা হলো তার মেইনল্যান্ড, তার এই দিকটায় অর্থাৎ পশ্চিম দিকটা আছে লোহিত সাগর, দক্ষিণ দিকটা আছে ভারত মহাসাগর এবং এডেন উপসাগর, পূর্ব দিকটা আছে পারস্য উপসাগর। তাহলে আমরা ধরে নিলাম যে এটা একটা উপদ্বীপ, আর এই উপদ্বীপকে আরবিতে বলে জাজিরাতুল আরব। এখন ভূপ্রকৃতি অনুসারে আমরা যদি আরবকে দেখি, তাহলে আরবের মরুময় অঞ্চল বেশি। তিন ধরনের ভূমি আছে আরবে। একটা হলো মরুময় অঞ্চল, একটা হলো পাহাড়ি অঞ্চল, এবং আরেকটা হলো খুবই অল্প পরিমাণ, সেটা উর্বর ভূমি। এই উর্বর ভূমিটা সাধারণত দক্ষিণ দিকে অবস্থিত, এবং হেজাজ প্রদেশ, আমাদের যে আরবের মূল ইসলাম, সেটা হচ্ছে আমাদের মাঝ বরাবর। অর্থাৎ আমরা যদি এভাবে দেখি যে আরবকে তিন ভাগে ভাগ করি, তাহলে এইভাবে হবে। এইভাবে যদি ভাগ করি, এটা হলো উত্তর দিক, এটা মধ্য, এটা দক্ষিণ। আমরা যে ইসলামের আতুরঘর বলতে আমরা যে জায়গাটাকে বুঝি, মক্কা, সেই মক্কাটা হচ্ছে এই যে লোহিত সাগর, মধ্য আরবের লোহিত সাগরের দিকে 60 মাইল ভিতরে এই জায়গাটায়, এইখানটায় হলো মক্কা, এইখানটায় হলো মদিনা। অর্থাৎ মক্কা, মদিনা, এবং আরো দক্ষিণে যদি যাই, এই জায়গাটায় হলো তাইফ। অর্থাৎ এই প্রদেশটা হচ্ছে হেজাজ। যে হেজাজ আমরা ইসলামের আতুরঘর বলি, সেই প্রদেশ, এবং তার উল্লেখযোগ্য তিনটা শহর মক্কা, মদিনা এবং তাইফ। এরপরে যদি আমরা দেখি, এই যে উত্তর আরব, যেটা উত্তর আরব, সেই জায়গাটার বেশিরভাগ অঞ্চল হলো মরুভূমি এবং বালুময় পাহাড়ি অঞ্চল। এখানে সামান্য কিছু মরু উদ্যান আছে, যেখানে চারণভূমি হিসাবে পশু চড়ানো হয়, কিছু খেজুর গাছ আছে। মধ্য আরবে কয়েকটি অঞ্চল ছাড়া বাকি অঞ্চলগুলোও মরুময়, এবং এই যে দক্ষিণ অঞ্চলটা হলো উর্বর ভূমি, তুলনামূলক বেশি জনসংখ্যা এখানে বাস করে। আমরা যদি আরবের কথা বলি, এভারেজ 10 লক্ষ বা 12 লক্ষ বর্গ কিলোমিটারের একটি বৃহদাকার অঞ্চল। এই অঞ্চলে সম্পদ বলতে আমরা দেখি, এখানে মরুভূমির প্রধান বাহন হলো উট। এছাড়াও এখানে আরবীয় ঘোড়া আছে, এখানে দুম্বা, মেষ এবং হায়না সহ সাপ, এ ধরনের কিছু প্রাণী বাস করে। কিন্তু যে প্রাণীগুলো এই আরব অঞ্চলের মানুষের জীবনের সাথে সম্পৃক্ত, সেই সব প্রাণীর মধ্যে প্রধান যদি বলতে হয় আমাকে, তাহলে প্রথমে আসে উট, তারপরে দুম্বা,
আরবীয় ঘোড়া, কুকুর, বিড়াল এগুলো প্রাত্যহিক জীবনের সাথে আরববাসী জড়িয়ে আছে। এখানে কৃষি বলতে সাধারণত খেজুর মানুষের প্রধান খাদ্য। কৃষি, খেজুর এবং কোনো কোনো জায়গায় দক্ষিণাঞ্চলে যব এবং ভুট্টার চাষ হয়। এছাড়া আমরা যদি আরবের অন্যান্য সম্পদের কথা বলি তাহলে সেখানে ম্যাগনেসিয়াম সহ কিছু খনিজ সম্পদ তৎকালীন ছিল। হ্যাঁ, আমি কিন্তু তোমাদের বর্তমান আরবের কথা বলছি না, আমাদের এখান থেকে পিছিয়ে যেতে হবে 1400 বছর। 1400 বছর আগের যে আরব, 570 খ্রিস্টাব্দ বা তারও আগে যে আরব, আমি কিন্তু সেই আরব নিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখন যে আরব, এই আরব নিয়ে আমি কথা বলছি না। আমি সেই ইসলাম যখন শুরু হয়েছে সেই আরব নিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমরা যদি সেই আরবের কথা বলি তাহলে সেই আরবে মানুষের চলাচলের জন্য একটি জাহাজ ছিল, মরুভূমির জাহাজ। কিন্তু সেই জাহাজ পানিতে চলে না, মরুভূমিতে কোনো নদী নেই। আমি উটের কথা বলছি। আরবে যেহেতু মরুভূমি অঞ্চল, নদী নেই, সেখানে চলাচলের জন্য উট ছিল মানুষের প্রধান বাহন। এবং উট একটা ওই অঞ্চলের মানুষের জন্য নিয়ামত ছিল। একাধারে 14 থেকে 21 দিন পর্যন্ত উট পানি না খেয়ে মরুভূমিতে চলতে পারত। প্রচন্ড কষ্ট সহিষ্ণু এই প্রাণীটি মানুষের ব্যবসা বাণিজ্য এবং চলাচলের প্রধান বাহন ছিল। উটের মাংস আরববাসীর কাছে খুব প্রিয় একটি খাবার। উটের দুধ পান করে তারা তৃষ্ণা নিবারণ করত। এসব কারণে উটকে তারা জীবনের একটি অংশ হিসাবে ধরে নিয়েছে। তাদেরকে বলা হতো মরুভূমির জাহাজ। আর একটি গাছ আছে যে গাছটির নাম আরববাসীরা দিয়েছিল রানী গাছ। কেন রানী গাছ নাম হলো? আমরা জানি রাজা শাসন করেন, রাজা শাসন করলেও রাজ্যবাসী সাধারণ নাগরিক আশ্রয় পান রানীর কাছে। তিনি তাদেরকে আশ্রয় দিন, সহায়তা দেন। এইসব কারণে রানী হচ্ছে জনগণের আশ্রয়স্থল। আমরা যদি রানী জুবাইদার কথা বলি ইসলামের ইতিহাসে, এসব বিষয় নিয়ে অনেক মজার মজার ঘটনা আছে। নেক্সট ক্লাসগুলোতে তোমাদের সাথে আলোচনা করব। আমি যদি খেজুর গাছের কথা বলি তাহলে আমরা যদি দেখি আরবে যে গাছটি সবচেয়ে বেশি হয় মরু উদ্যানে, সেটা হলো খেজুর গাছ। এবং এই গাছের খেজুর প্রচন্ড পুষ্টিকর হওয়ার কারণে আরবদের খাবারের তালিকায় প্রথম স্থানে ছিল। আর কি কি কাজে লাগে? খেজুর গাছের গুঁড়ি দিয়ে তারা ঘর তৈরি করে, খেজুর গাছের পাতা দিয়ে তারা ছাউনি দেয়, খেজুর গাছ কাঠ হিসেবে তারা জ্বালানি ব্যবহার করে, খেজুরের বিচি ভেঙে তারা উটের খাদ্য হিসেবে উটকে খাওয়ায় এবং খেজুর তারা নিজেরা খায়। অর্থাৎ এই গাছটির কোনো কিছুই ফেলানো যায় না এবং এই গাছটি অত্যন্ত উপকার। এবং পথিকরা ক্লান্ত হয়ে মরুভূমিতে এই গাছের নিচে আশ্রয় নেয় ছায়ায়। ফলে এই গাছটাকে তারা রানী গাছ হিসাবে আখ্যায়িত করেছে। আরবে জনগোষ্ঠীর কথা যদি বলি তাহলে আরবে কারা বাস করে? আরবে সাধারণত দুই ধরনের মানুষ বাস করে। একটি হলো শহরবাসী, সাধারণ জনগণ, এবং আরেকটি হলো মরুবাসী বেদুইন। আমি তোমাদেরকে একটু আগে বলেছি যে সব শহর আছে, মক্কা, মদিনা, হেজাজ, এইসব অঞ্চলে কিছু কিছু শহর গড়ে উঠেছিল। সেই শহরকে কেন্দ্র করে যেসব মানুষ বাস করত এদেরকে শহরবাসী বলা হতো। এবং সমগ্র এই যে মরুভূমি এক স্থান থেকে আরেক স্থানে যারা ঘুরে বেড়াতো তারাই হলো
বেদুইন। এখন বেদুইন কেন তারা? আমরা জানি যে আরব একটি বিশাল মরুভূমি অঞ্চল, সেখানে উর্বর জমির অভাব ছিল। ফলে শহরে কিছু মানুষ বাস করলেও এই বিশাল অঞ্চলের বেশিরভাগ জনগোষ্ঠী অর্থাৎ ৮০% মানুষকে বাস করতে হতো মরুভূমিতে, এবং তাদের প্রধান পেশা ছিল পশুপালন। পশুপালন করতে হলে পশুর খাবারের প্রয়োজন হয়, পানির প্রয়োজন হয়, কিন্তু আরবে সব জায়গায় পানি নেই, সব জায়গায় খাবার নেই, মরুভূমি। এই কারণে তারা জীবিকার তাগিদে, পশুর তাগিদে, পশু খাবারের তাগিদে চারণভূমি খুঁজে বেড়াতে, পানির উৎস খুঁজে বেড়াতে এক স্থান থেকে অন্য স্থানে যেত। ফলে তারা এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে পারত না। এই স্থায়ী বসবাস করতে না পারার কারণে তারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াত। এই জন্য তাদেরকে বেদুইন বলতো। আমরা জানি আমাদের দেশেও বেদে সম্প্রদায় আছে। সেই বেদে সম্প্রদায় যেমন এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ঘুরে বেড়ায়, তেমনি বেদুইনরাও তৎকালীন সময় ঘুরে বেড়ায়। আমরা যদি দেখি দুই বেদুইন এবং আরব জনগোষ্ঠী যারা শহরে বাস করে তাদের মধ্যে পার্থক্য, চারিত্রিক বৈশিষ্ট্য, তুলনামূলক। যেসব জনগণ শহরে বাস করত, নগরে বাস করত, তারা ছিল শান্ত এবং শিক্ষিত, এবং তারা তুলনামূলক কম কষ্ট সহিষ্ণু মানুষ ছিল। তারা কাব্যচর্চা করত, তারা অনেক বেশি সোশ্যাল ছিল। কিন্তু যারা এই বিশাল মরুময় অঞ্চলে ঘুরে বেড়াতো, সেই সব যে বেদুইন জনগোষ্ঠী, তারা যেহেতু জীবনের সাথে সংগ্রাম করে বেঁচে থাকতে হতো, এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ঘুরে বেড়াতে হতো, লু হাওয়া, তারপরে ধূলিঝড় এবং প্রচন্ড গরমের মধ্যে খাবার অভাবে জীবনযাপন করতে হতো। তাই তারা ছিল উগ্র, বদমেজাজি, রুক্ষ স্বভাবে, কষ্ট সহিষ্ণু জনগোষ্ঠী। শহরে যে জনগোষ্ঠী তারা সাধারণত ব্যবসা বাণিজ্য এবং কৃষির উপরে নির্ভর করত। এগুলোই ছিল তাদের জীবিকার প্রধান উৎস। আর মরুময় যে বেদুইন সম্প্রদায় ছিল, তাদের খাদ্যের প্রধান উৎস ছিল পশুপালন এবং লুটতরাজ। এই লুটতরাজ করে বিভিন্ন কাফেলা এবং এই পশুচারণ করে পশুর দুধ, মাংস, খেজুর এগুলো খেয়ে তারা জীবনযাপন করত। আরো জনগোষ্ঠীর মধ্যে গোত্র প্রথা খুব কঠোরভাবে পালিত হতো। যেহেতু তখন কেন্দ্রীয় কোনো শাসন ছিল না, তাই এই গোত্রের প্রতি তাদের প্রচুর দরদ ছিল এবং গোত্রের মধ্যে আনুগত্যও ছিল। এছাড়া মরুভূমির মধ্যে ব্যক্তিগতভাবে কেউ বেঁচে থাকা সম্ভব ছিল না, ফলে তাদের গোত্রভিত্তিক জীবনযাপন করতে তারা বাধ্য হতো। গোত্রের যে প্রধান ছিল তাকে শেখ বলা হতো। শেখ সাধারণত বয়স্ক, নেতৃত্বের গুণাবলী, সৎ এবং বংশের মধ্যে বয়োজ্যেষ্ঠ যেসব ব্যক্তিবর্গ ছিল তাদের থেকে নির্বাচন করা হতো। আমরা যদি দেখি আরবের বেদুইন এবং শহরবাসী যারা ছিল তাদের মধ্যে যে জীবন ব্যবস্থা তারা পালন করত সেটা আমি ইতিমধ্যেই আলোচনা করেছি। সেই সময় আরবে মানুষের শিক্ষার হার সেভাবে ছিল না, কিন্তু সেই যুগের মানুষের মধ্যে একটি ভালো গুণ ছিল, তা হলো প্রখর স্মৃতিশক্তি। আমি যদি আসি সেই যুগের মানুষের স্মৃতিশক্তি নিয়ে যদি কথা বলতে হয়, তারা হাজার হাজার কবিতা এক একজন
স্মৃতিতে ধরে রাখতে পারতো এবং এটা বংশানুক্রমিক একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন হয়ে তারা এগুলো মনে রাখতে পারত। আমি যদি সেই আরবের কথা বলি, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ হয়েছিল 570 খ্রিস্টাব্দে, তার পূর্বে বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে 100 বছরকে সাধারণত ঐতিহাসিকরা আইএমএ জাহিলিয়াতের যুগ বলতো, অর্থাৎ অন্ধকার যুগ, কুসংস্কারাচ্ছন্ন যুগ। সেই যুগে মানুষের মধ্যে অনেকগুলো কুপ্রথা বিরাজমান ছিল, যেমন কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করা, নারীকে সমাজে সম্মান না দেওয়া, ধর্মীয় দেউলিয়াপানা এবং কোনো সুষ্ঠু বিচার ব্যবস্থা না থাকা, রক্তের বদলে রক্ত, চোখের বদলে চোখ, এরকম বিচার ব্যবস্থা, যুদ্ধ বিগ্রহ, মদ, জুয়া ইত্যাদি 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 যেসব খারাপ, যেসব জীবন ব্যবস্থা মানুষকে সভ্য করে না বরং অসভ্য করে, সেই জীবন ব্যবস্থায় তখন চালু ছিল। অন্ধকার যুগ বলতে এমন নয় যে তখন সূর্য উঠত না, সূর্য উঠত, কিন্তু সূর্য উদয় হতো, সূর্য অস্ত যেত, কিন্তু মানুষ সভ্য ছিল না বলে সেই যুগকে অন্ধকারের যুগ বলা। তাহলে কি সবাই অসভ্য ছিল? না, সে যুগেও অনেক ভালো মানুষ ছিল, সভ্য মানুষ ছিল, কিন্তু তার হার নিতান্তই কম ছিল। সমাজের বৃহৎ অংশই তখন এই পঙ্কিলতায় নিমজ্জিত ছিল বলেই জাহিলিয়াতের যুগ বলা হয়। যা হোক, আমরা অনেক নেগেটিভ কথা বললাম, জাহিলিয়াত নিয়ে কথা বললাম, সেখানকার খারাপ যেসব বৈশিষ্ট্য ছিল সেগুলো নিয়ে কথা বললাম। খারাপ বিষয় নিয়ে কথা বলতে আসলে ভালো লাগে না, কিন্তু আমাদের যেহেতু ইতিহাস পড়াতে হয়, আমাদেরকে সত্য যেটা সেটা তুলে ধরতেই হয়, সেটা আমাদের তুলে ধরার দায়িত্ব, তাই বললাম। ভালো লাগছে সেসব যুগে মানুষের কিছু ভালো গুণাবলীও ছিল, সেটা নিয়ে এবার আলোচনা করি। আমি একটু আগে বলেছিলাম তাদের স্মরণ শক্তি। সেই যুগের মানুষ প্রচন্ড মেধাবী ছিল। মেধাবী বলতে আমি বলতে চাচ্ছি যে স্মৃতিশক্তি ছিল, প্রচুর স্মৃতিশক্তি ছিল। তারা স্মৃতিতে অনেক কিছু ধরে রাখতে পারত, হাজার হাজার কবিতা এক একজন মানুষ স্মৃতিতে ধরে রাখতে পারত। সেখানকার মানুষের মধ্যে আরেকটি ভালো গুণ ছিল, সেটা হলো কাব্যপ্রেম, কবিতার প্রতি ভালোবাসা। এমন ভালোবাসা যে তারা কবিতাকে জীবনের অংশ মনে করত, এবং তখন কবিদের খুব সমাদর ছিল। আমরা জানি তৎকালীন সময় ইসলাম গ্রুপ আরবের শ্রেষ্ঠ 7 জন কবি ছিল, তার মধ্যে প্রধান ছিল ইমরুল কায়েস, এবং এই কবিরা উত্তেজনাকর কবিতা রচনা করত এবং তা আবৃত্তি করত, এবং এই একটি জনগোষ্ঠীকে হেয় প্রতিপন্ন করে এবং আরেকটি গোষ্ঠীর গর্ব বিরগাথা করে সেই কবিতা তারা যখন বলতো, তখন দুই জনগোষ্ঠীর মধ্যে কখনো কখনো যুদ্ধও লেগে যেত উন্মাদনায়। কবিতার প্রতি তাদের এমন একটি উন্মাদনা ছিল। তখনকার সময় একটা মেলা, অর্থাৎ আমাদের দেশে যেমন বৈশাখী মেলা হয়, তৎকালীন সময় আরবে একটি মেলা হতো। সেই মেলাটার নাম হলো উকাজ মেলা বা উকাজ মেলা। সেই মেলায় এই কবিতাগুলো আবৃত্তি করা হতো, এবং শ্রেষ্ঠ 7টি কবিতা আরবের কাবা ঘরে স্বর্ণ অক্ষরে টানিয়ে রাখা হতো। এই 7টি ঝুলন্ত কবিতাকে বলা হতো সাবআ মুআল্লাকাত। সেই সময় মানুষের মধ্যে বাগ্মিতা, অর্থাৎ কথা বলার একটি চমৎকার কথা বলার উপস্থাপনা করা এবং বিভিন্ন ধরনের বক্তৃতার যে প্রচলন ছিল তা নিয়ে তারা গর্ব করত। তাদের মধ্যে বাগ্মিতার একটি বড় গুণ ছিল। তাদের মধ্যে অতিথি
পরায়ণতা। আমরা জানি সে সময় বংশে বংশে যুদ্ধ লেগে যেত এবং এটা বংশ পরম্পরায় চলত, কিন্তু কোনো শত্রু যদি তাদের ঘরে আশ্রয় নিত তারা তাদেরকে রক্ষা করত এবং তাদের সাথে ভালো ব্যবহার করত এবং তাদেরকে সর্বোচ্চ সমর্থ দিয়ে অতিথি পরায়ণতার দৃষ্টান্ত স্থাপন করত। এবং সে তৎকালীন মানুষের মধ্যে স্বাধীন চেতা মনোভাব ছিল এবং তারা নিজেরা স্বাধীন চেতা মনোভাব প্রকাশ করত চলাফেরায়, জীবন ব্যবস্থায়। এবং আমি প্রথমেই বলেছিলাম গোত্রপ্রেম তৎকালীন মানুষের মধ্যে একটি বড় গুণ ছিল, নিজ গোত্রকে রক্ষা করা এবং নিজ গোত্রের হয়ে তারা জীবন উৎসর্গ করত। এসব গুণাবলী তৎকালীন আরবের মধ্যে ছিল। যাই হোক, আমি তোমাদেরকে এটাই বলতে চাচ্ছি যে আমরা যে ক্লাসটা নিব সামনে 2 বছরে, সেই ইসলামী ইতিহাস, সেই ইসলামী ইতিহাসের যে ইসলাম যেখান থেকে শুরু হয়েছিল সেই আরব নিয়ে আমরা এতক্ষণ কথা বলেছি। আমরা নেক্সট ক্লাসগুলোতে আমি সেকেন্ড পার্ট ক্লাস নেব, ম্যাডাম ফার্স্ট পার্ট ক্লাস নেবেন। এই ক্লাসগুলোতে তোমাদের সাথে ভবিষ্যতে আরও দেখা হবে। এই বর্তমান যে করোনাকালীন সময় তোমরা ঘরে থাকবে এবং সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।